ইংলিশ গ্রামারের মধ্যে একটা সুন্দর রুল আছে, সেটা হচ্ছে টু ডট ডট টু অথবা ফর এটার ব্যবহার। আমরা প্রথমে জেনে নেই টু ডট ডট টু এর অর্থ কি। অর্থাৎ এটার অর্থ হচ্ছে টু ডট ডট টু এর অর্থ হচ্ছে এতটাই যে, টু মানে এত, মানে টি ডাবল টু মানে এত, এতটাই ডট 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 যে, এতটাই যে, তারপর এতটাই যে, তারপর আসবে হচ্ছে সম্ভব না, মানে নেগেটিভ অর্থ, মানে করা সম্ভব না, কোনো কিছু করা সম্ভব না, এই অর্থ ব্যবহৃত হবে। টু ডট ডট ফর এটার অর্থ হচ্ছে ফর যদি টু ডট ডট ফর এটা থাকে, তাহলে এটার অর্থ হবে কারোর জন্য কাজটি কঠিন বলা হলে, কারোর জন্য কাজটি কঠিন বলা হলে, কারোর জন্য যখন কাজটি কঠিন বলা হবে তখন সেটা হবে টু ডট ডট ফর। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি টি ডাবল ও টু থাকে সেক্ষেত্রে ওই বাক্যটা অবশ্যই নেগেটিভ হবে, এবং বাংলা অর্থের মধ্যে এত, এত যে, এই শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে হবে যেমন এতটাই যে, অর্থাৎ মানে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। সে এতটাই দুর দুর্বল, কি হচ্ছে এটা, তাহলে শুরু হয় দুর্বল যে হাঁটতে পারে না, হাঁটতে পারে না, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি দেখতে পারবো এত এবং যে, বাক্যের মধ্যে এই দুইটা আছে, তার মানে হলো এখানে কনফার্ম টু টু বসবে, টু ডট ডট টু বসবে। আর আরেকটা বাক্য যদি আমরা খেয়াল করি, দুইটা বাক্য একসাথে দেখলে ভালো হবে। সে ব্যাগটি আমার জন্য এত ভারী যে বহন করা সম্ভব না। ব্যাগটি আমার জন্য এত ভারী যে বহন করা সম্ভব না। দুইটা বাক্যের মধ্যে খেয়াল করলে আমরা দেখতে পাবো প্রথম বাক্যেও আছে এত, দ্বিতীয় বাক্যেও আছে এত, এবং প্রথম বাক্যেও আছে যে, দ্বিতীয় বাক্যেও আছে যে, অর্থাৎ এটা এখানে কনফার্ম যে ট্রু, টি ডাবল ও এর ব্যবহার এখানে আছে, এবং সাথে টু বা ফর এর ব্যবহারও আছে। তাহলে প্রথমে বলছিলাম ফর যদি থাকে তাহলে কারোর জন্য কঠিন, এখানে বলা আছে জন্য, আমার জন্য, এই জন্য কথাটা উল্লেখ থাকলে সেই বাক্যের মধ্যে টু ডট ডট টু না বসে টু ডট ডট ফর বসবে। তাহলে এখানে যদি আমরা ইংরেজিটা লিখি তাহলে কি হবে, সে, সে ইংরেজি কি, হি, হি, এখানে একটা ভার্ব আসবে অবশ্যই, ইজ। আচ্ছা, হি ইজ, সে হয় এত, এই যে এত, অর্থাৎ টু, টি ডাবল ও, টু, কি এখানে আছে অ্যাডজেক্টিভ, দুর্বল, উইক, ডাব্লিউ ই এ কে, উইক, হি ইজ টু উইক, এই যে টু আসলো, টু এর পর এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোন একটা ওয়ার্ড আসবে। আচ্ছা, তাহলে টু উইক টু, টু এখানে কিন্তু একটা ও থাকবে, টু, টু উইক টু। হাঁটার ইংরেজি কি, মানে আমরা লিখলাম সে, সে ইংরেজি হচ্ছে হি, এত, এতর ইংরেজি হচ্ছে টু, দুর্বল, দুর্বল হচ্ছে উইক,
এন্ড যে, এর ইংরেজি হচ্ছে টু। তাহলে এখন বাকি থাকতেছে হাঁটতে পারে না। আচ্ছা, আগে হাঁটাতে লিখি। হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক, WALK, ওয়াক। টু উইক টু ওয়াক। তো বলছিলাম বাক্যটা নেগেটিভ হবে, নেগেটিভ বলি নাই হয়তো। টু যেই বাক্যের মধ্যে থাকবে, অর্থাৎ TOO, এই বাক্যটা অবশ্যই নেগেটিভ হবে এবং এর অর্থ হবে এত যে। সেক্ষেত্রে এখানে আসছে হি ইজ টু উইক টু ওয়াক, মানে সে হয় এত দুর্বল যে। এখানে ওয়াক আছে, ওয়াকটার নেগেটিভ অর্থ প্রকাশ করবে যে হাঁটতে পারে না। আচ্ছা, তাহলে এখানে পরে আরেকটা বাক্য লিখছি, সেটা হচ্ছে ব্যক্তি। ব্যক্তির ইংরেজি আগের মতো লিখি, দা ব্যাগ। আগের মতো ভার্ব নিলাম বি ভার্ব ইজ। আবার এত আসছে, এত থাকার কারণে এখানে টু, টু আগের মতো যা আছে, এতর পরে একটা অ্যাডজেক্টিভ আসবে। এতর পরে যে অ্যাডজেক্টিভটা আছে বাংলায়, সেটা ইংলিশে আসবে। টু হেভি, HEAVY, টু হেভি। এখানে কি লেখা আছে? আমার জন্য। যেহেতু এখানে জন্য কথা উল্লেখ আছে, তাই এখানে আসবে ফর মি। মানে ফর মানে জন্য, টু এর পরিবর্তে এখানে আসবে ফর, কারণ জন্য উল্লেখ আছে। ফর কার জন্য? মি, মানে আমার জন্য। ফর মি, ফর মি। তারপর আসবে দ্য ব্যাগ ইজ টু হেভি। এই ব্যাগটা খুবই ভারী আমার জন্য। আমার জন্য খুবই ভারী। কেন ভারী? কারণ ব্যাগটি আমার জন্য খুবই ভারী যে বহন করা সম্ভব নয়। বহন করা সম্ভব নয়। বহন করা, এটা কিন্তু একটা ভার্ব, যদিও এটা মেইন ভার্ব না বাক্যের মধ্যে। তাহলে বহন করার ইংরেজি কি? ক্যারি, CARRY, ক্যারি লিখলাম। কিন্তু মি এর পর ক্যারি একা বসতে পারে না, এখানে বসতে হচ্ছে টু। টু মানে ইনফিনিটিভ হিসেবে টু ক্যারি। এখানে যে টু ক্যারি আসছে, এই ক্যারি এখানে যেমন টু ওয়াক আসছিল, টু ওয়াক, টু ওয়াকের অর্থ আসছে নেগেটিভ, যে হাঁটতে পারে না। ঠিক তেমনি এখানে টু ক্যারি, টু ক্যারি এর অর্থ নেগেটিভ, যে বহন করা সম্ভব নয়। আশা করি এতটা পর্যন্ত হবে। আচ্ছা, তারপর এখন টু হ্যাভি, টু ক্যারি। আচ্ছা, এখন যদি আমরা ইংলিশের মধ্যে খেয়াল করি, তাহলে দেখতে পাবো ইংলিশে এত যে, এত ডট ডট যে। এত যে এর আরেকটা ইংরেজি অর্থ হয়, এর ইংলিশ মিনিং যদি আরেকটা নিয়ে আসি, তাহলে টু, টু মানে এত। একটা হচ্ছে আমরা উপরে লিখলাম সেটা হলো টু ডট ডট টু বা ফর। এটার অর্থ আসে এত যে। তাহলে আরেকটা অর্থ কি আসে, সেটা হচ্ছে এত, সো মানে এত, এস সো, সো মানে এত ডট ডট যে, দ্যাট মানে যে, THAT, এত যে, এত যে। আচ্ছা, সো ডট ডট দ্যাট, এটার অর্থ আসতেছে এত যে। তাহলে কোনো বাংলা বাক্যের মধ্যে যদি এত যে উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের বেস্ট সিস্টেম হচ্ছে টু ডট ডট টু বা ফর, এই ফর্মুলাটা ব্যবহার করা। তবে যদি সো দ্যাট এই ফর্মুলাটা ব্যবহার করতে চাই, তাহলে উপরের একটা বাক্য যদি আমরা উল্লেখ করি, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, এটা নিয়ে আসলাম এখানে। সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, এটার ইংলিশ আমরা কি লিখছি? হি ইজ টু উইক টু ওয়াক, এটাও নিয়ে আসলাম এখানে। এখন যদি এই বাক্যটাই আমরা সো দ্যাট দ্বারা
লিখতে চাই তাহলে আরেকটা কথা বলছিলাম কি না, যদি টু বা টু ফর লিখি তাহলে বাক্যটা কিন্তু অবশ্যই নেগেটিভ হবে, নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। আর সো বা দ্যাট দ্বারা যদি প্রকাশ করি তাহলেও বাক্যটা নেগেটিভ হবে না, না হবে, অবশ্যই নেগেটিভ হবে যদি আমরা নেগেটিভ ইংলিশ ব্যবহার করি। এখানে টু ডট ডট টু এর জন্য নেগেটিভ কোনো ইংলিশ ব্যবহার করতে হবে না। এখানে সো বা দ্যাট এর জন্য নেগেটিভ অর্থ ব্যবহার করতে হবে। এত যে পারে না, এই পারে নার জন্য নেগেটিভ ফর্ম আনতে হবে। আচ্ছা, যদি উদাহরণ লিখি তাহলে সেটা আরো ভালো হবে। যেমন হি, আগের মতোই সে, হি লিখলাম, হি, হয়, ইজ মানে হয়, এত, এতর ইংরেজি আগে লিখছিলাম টু, এখন লিখবো হচ্ছে সো। সো সে হয় এত দুর্বল, আগে যেমন লিখছিলাম তেমনি দুর্বল, দুর্বল ইংরেজি হচ্ছে উইক, উইক। সে হয় এত দুর্বল যে, দ্যাট এর ইংরেজি হচ্ছে টু। সে হয় এত দুর্বল যে সে, এটা ব্র্যাকেটে লিখি কারণ এটা আমরা আমাদের বাক্যের মধ্যে দিলেও হবে, না দিলেও হবে, তবে না দিলে বেশি ভালো হয় অ্যাডভান্স ইংলিশে। দ্যাট হি ক্যান নট ওয়াক, আমরা আগে কি লিখছিলাম, দ্যাট ওয়াক, দ্যাট ওয়াক এটা আমরা টু বা টু এর বাক্যে লিখছিলাম, কারণ সেখানে অটোমেটিক অর্থটা নেগেটিভ হয়ে যায়, কিন্তু সো দ্যাট ব্যবহার করলে অটোমেটিক অর্থটা নেগেটিভ হয় না। এখানে আমাদের নিতে হয় ক্যান নট মানে পারে না, দ্যাট হি ক্যানট ওয়াক সে হাঁটতে পারে না। এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, ওই আর কি। দ্যাট হি ক্যানট ওয়াক সে হাঁটতে পারে না। তাহলে প্রধান পার্থক্যটা এখানে কি দেখা গেল, তাহলে এখানে প্রধান পার্থক্যটা দেখা গেল, যদি টু ডট ডট টু থাকে তাহলে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেমন হাঁটতে পারে না এটার জন্য টু ওয়াক লিখলে হাঁটতে পারে না নেগেটিভ অর্থ প্রকাশ হয়ে যায়। কিন্তু সো এবং দ্যাট, সো ডট ডট দ্যাট এটার ক্ষেত্রে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে না, কিন্তু বাক্যটাকে নেগেটিভে রূপদান করতে হয়। যেমন ক্যান নট ওয়াক সে হাঁটতে পারে না, কিন্তু বাক্যের বাংলা অর্থ দুইটার একই। ওকে, এখন কথা হচ্ছে যেটা কমন ভুল মাঝে মাঝে হয়ে থাকে সেটা হচ্ছে যে, যদি আমরা এই বাক্যে এরকম লিখি যে হি ইজ টু উইক টু ওয়াক, আচ্ছা হি ইজ টু উইক দ্যাট দ্যাট হি ক্যানট ওয়াক, হি ক্যানট ওয়াক সে হাঁটতে পারে না। এখানে আমরা যদি উপরে খেয়াল করি তাহলে আমরা খেয়াল করব, আমরা প্রথমের এই টু টু এর মধ্যে একটা নিচে সেটা হচ্ছে শুধু টু এখানে বসেছি, আর পরে টু এর সাথে ডট ডট যে ড্যাট বা ফর থাকে সেটা আমরা না নিয়ে এখানে আমরা লিখছি হচ্ছে টু এর পর ড্যাশ ড্যাশ যে টু বা ফর থাকে সেটা না নিয়ে আমরা লিখছি হচ্ছে দ্যাট এখানে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরের নিয়মটার প্রথম অংশটা আমরা নিছি এবং নিচের যে নিয়ম আছে এটার দ্বিতীয় অংশ নিছি। আমরা যদি কখনো এটা করি তাহলে এটা হবে না, হবে না, হবে না, এটা হবে রং, এটা হবে রং, এটা রং। এটা হবে রং, আচ্ছা সরি, এটা রং। ওকে, এটা হবে না, হবে না, হবে না, আচ্ছা এটা ভুল করা যাবে না। আচ্ছা, আবার টু, টু মানে এত, মানে এটা প্রকাশ করে এমন যে অনেক,
আবার ভেরি, ভেরি মানেও অনেক প্রকাশ করে। টুটাও অনেক প্রকাশ করে, ভেরিটাও আমাদের অনেক প্রকাশ করে, অনেক অর্থ প্রকাশ করে। এখন আমরা যদি দেখি টু ভার্সেস ভেরি, টু ভার্সেস ভেরি, এটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, ভেরি ভার্সেস টু। টু হচ্ছে আমরা উপরে দেখছি হচ্ছে টু ইকুয়াল টু নেগেটিভ, টু ইকুয়াল টু নেগেটিভ, এবং আমরা যদি নতুন করে খেয়াল করি ভেরি, নেগেটিভ বাক্যে অবশ্যই টু বসবে, কিন্তু ভেরি, ভেরি বাক্যে অবশ্যই টু বসা যাবে এমন কোনো নিয়ম নেই। ভেরি এর বাক্যে পজিটিভ হতেই পারে বা নেগেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন আমরা এখানে লিখতে পারি, পজিটিভ দ্বারা আপাতত লিখি, সেটা হচ্ছে ভেরি। The man is very poor. The man is very poor. এখন উপরে নেগেটিভের জন্য টু, এখানে আমরা কি এটা লিখতে পারি, the man is tourist, the man is tourist, the man is to RICS tourist, লিখতে পারি কিনা, লিখলাম ঠিক আছে, কিন্তু এতদূর পর্যন্ত যদি আমরা লিখি আমাদের বাক্যটা অসম্পূর্ণ থাকবে, কারণ টু এটা লিখলে এর সাথে আরেকটা কিছু অ্যাড করতে হয়, সেটা হচ্ছে টু, টু হেল্প আস, সরি টু হেল্প। আচ্ছা, দ্য ম্যান ইজ টু রিচ টু হেল্প, এর অর্থ দাঁড়াবে লোকটি, লোকটি এত ধনী, সরি ধনী যে সাহায্য করে না, মানে ব্যঙ্গার্থে বোঝাইছে আর কি এটা। আর টু, আচ্ছা এখানে পড় দিছি, আচ্ছা রিচ, দ্য ম্যান ইজ টু ভেরি রিচ, যদি রিচ উল্লেখ করি তাহলে এখানে বাক্যটার অর্থ আসবে লোকটি খুব ধনী। আচ্ছা, তাহলে এখন যদি প্র্যাকটিস হিসেবে দেই, তাহলে প্র্যাকটিস করার জন্য সে এত ক্লান্ত যে কাজ করতে পারে না, সে এত ক্লান্ত যে কাজ করতে পারে না, এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? আচ্ছা, দেখা যাক কে পারে। আচ্ছা, তারপর আরেকটা যদি দেই, বাক্সটা আমার জন্য এত ভারী যে আমি ওঠাতে পারি না, বাক্সটি আমার জন্য এত ভারী যে আমি উঠাতে পারি না, যে উঠাতে পারি না, আমি দিলে এটা কেমন দেখা যাচ্ছে যে আমি তার দুইবার করেছি, যে ওঠাতে পারি না। তাহলে এখন যদি আগের সেই স্ট্রাকচারই আমরা করি তাহলে আসবে সে এত ক্লান্ত যে কাজ করতে পারে না, এটা ইংরেজি সে, হি, হি এর ইংরেজি আমরা যদি নেই, সে এর ইংরেজি নিলে হচ্ছে হি, ইজ মানে ভার্ব একটা তো নিতে হবে, ইজ এত, টু ক্লান্ত, টায়ার্ড, তারপর কি নেবো, দ্যাট, না এরপর আবার হবে টু, হি ইজ টু টায়ার্ড টু, কাজ করার ইংরেজি কি, ওয়ার্ক, ওয়ার্ক, সে এত ক্লান্ত যে কাজ করতে পারে না। আবার এটা যদি আরেকটা ইংলিশ আমরা দেখি তাহলে কি হবে, সে, হি ইজ সো, সো দিয়েও কিন্তু করা যায়, সো টায়ার্ড ক্লান্ত,
সোর সাথে আবার টু দেওয়া যাবে না, সোর সাথে দিলে হবে দ্যাট, দিতে হবে দ্যাট। শি ইজ টু টায়ার্ড দ্যাট, সে কাজ করতে পারে না, দ্যাট হি কাজ করতে পারে না, পুরোটার ইংরেজি লিখছে, দ্যাট হি ক্যানট ওয়ার্ক। আচ্ছা, তাহলে নিচেরটা যদি আমরা দেখি, বাক্সটি আমার জন্য এত ভারী যে উঠাতে পারি না। বাক্সটি, দ্য বক্স, দি বড় হাতের হবে না, আচ্ছা, দ্য বক্স, দ্য বক্স ইজ, ইজ মানে হয়, এত যে, এত যে, এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, জন্য যেহেতু আছে, জন্য থাকলে সো দ্যাট এটা ব্যবহার করা যাবে না। তাহলে এখানে টু ডট ডট টু এই নিয়মটাই ব্যবহার করতে হবে, কারণ জন্যের জন্য আমরা এখানে সো এবং ফর এটা নিলে আমাদের হবে না, আমাদেরকে আগেরটা নিতে হবে টু। The box is too heavy, too heavy এত ভারী। ফর মানে জন্য উল্লেখ থাকার জন্য ফর আসবে, এবং মি আমার, কারণ আমার উল্লেখ আছে, আমার, ফর মি। টু, টু, টু কেন? কারণ এরপর একটা ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম টু, টু লিফট, লিফট একটা ভার্ব, ভার্বের বেস ফর্ম। মি এর পর লিফট শুধু দিলে হবে না, টু দিতে হবে, এটাকে ইনফিনিটিভ বানাতে হবে। ওকে, তাহলে যদি প্রথম থেকে আরেকবার দেখি, তাহলে এটা হবে টু, টু বা ফর এর ব্যবহার, যদি এখানে সো দ্যাট এর ব্যবহার উল্লেখ করা উচিত ছিল। তাহলে টু ডট ডট টু এর বাংলা অর্থ হচ্ছে এত যে করা সম্ভব না, নেগেটিভ অর্থ আর কি। টু ফর অর্থাৎ এখানে আসবে হলো কারোর জন্য, জন্য কথা উল্লেখ না থাকলে এখানে ফর আসবে না, জন্য কথা উল্লেখ থাকলে ফর আসবে, নচেত টু আসবে। তাহলে এখানে ট্রান্সলেশন কি হচ্ছে, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, বাক্যটি আমার জন্য এত ভারী যে বহন করা সম্ভব না। দ্য ব্যাগ ইজ টু হেভি ফর মি টু ক্যারি। অর্থাৎ এখানে খেয়াল করছি যে এত যে, টু টু এটা অলওয়েজ নেগেটিভ হবে, এটার অর্থ সবসময় নেগেটিভ হবে। সো দ্যাট এটার অর্থ নেগেটিভ হবে এমন বলা যাবে না। ওকে, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, দুটাই আমরা লিখতে পারি। এখানে শুধু নেগেটিভ পুরো বাক্যটা যেটা আছে বাংলা, সেটার পুরাটাই ইংলিশ করতে হবে নেগেটিভলি, কিন্তু উপরেরটা নেগেটিভলি করা লাগে নাই, স্ট্রাকচারের মাধ্যমে অটোমেটিক চলে আসছে। এখন দুইটা টু ডট ডট টু বা ফর এবং সো ডট ডট দ্যাট এই দুইটা নিয়ম আছে, একটার প্রথমেরটা এবং অন্যটার পরেরটা নেওয়া যাবে না, নিলে একটারই দুইটা নেওয়া লাগবে, সেজন্য এই বাক্যটা ভুল, কারণ এখানে টু এবং দ্যাট ব্যবহার হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিস টু নেগেটিভ, টু ভার্সেস ভেরি এর ব্যবহার। টু হচ্ছে নেগেটিভ অর্থ এবং ভেরি সবসময় নেগেটিভ হয় না, এটা সাধারণত পজিটিভ হয়। লোকটি খুব ধনী। আচ্ছা, এখন এগুলা হচ্ছে প্র্যাকটিস অংশ। সে এত ক্লান্ত যে কাজ করতে পারে না, হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক। আবার লিখতে পারি হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ওয়ার্ক। আবার আরেকটা আছে, বাক্যটি এত ভারী, বক্সটি আমার জন্য এত ভারী যে উঠাতে পারি না। এটার ইংরেজি হবে হচ্ছে দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু লিফট। ওকে, এখানে হচ্ছে জন্য এর জন্য ফর আসছে, ফর ইংরেজি হচ্ছে for। আশা করি বোঝা গেছে। আজকে এতদূর পর্যন্তই, যদিও বেশি সময় নিচ্ছি। আসসালামু আলাইকুম।